নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর একটা ক্লাস নিয়ে এসেছি। এইটি একটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যবহার, যেটা পরীক্ষাতে তো আসেই। সিম্পল সেন্টেন্স, দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে বহুত কিছুই আছে, সে ভয়েস হোক, ন্যারেশন হোক, ডিগ্রি চেঞ্জ হোক, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হোক, যে কোনো কিছু যে ডুয়াস ডিরেক্টেড মানে ডাইরেকশন অনুসারে করতে হয় চেঞ্জ, সেটাকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যেই সব পড়ে, ঠিক আছে? তো আমি যে বাক্যটি তোমাদের সামনে এনেছি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট মানে একটা ব্যবহার। বাক্যটা যে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই বাক্যটার উপরেই প্রশ্ন আসবে এমনটি নয়, এর ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। এই টাইপের আসে পরীক্ষায় প্রশ্ন, ঠিক আছে? সে যে কোনো ক্লাসই হোক, সে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা কম্পিটিটিভ হোক, সব এতেই লাগে, ঠিক আছে? আর এর জন্য তোমাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স এগুলোর সম্বন্ধে ধারণা ঠিক থাকা দরকার। তো আজকে যে বাক্যটা তোমাদের এনেছি, জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের উপরে। এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড এইগুলো করতে গেলে তোমাদের ক্লজ সম্বন্ধে সঠিক ধারণা থাকা দরকার। এতটাই এর শাখা পোশাখা বলতে পারো যে স্টুডেন্টস তো দূরের কথা, বেশ কিছু টিচার্সও আমি আমার স্টুডেন্টস লাইফে লক্ষ্য করেছি যে তারাও মানে কনফিউজড এই নিয়ে, ঠিক আছে? তো তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তোমরা যদি আমাকে ফলো করো 100% আমি তোমাদের সকলকে শিখিয়ে ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু তার জন্য এটা কিন্তু মাথায় রাখবে, আমি বলে থাকি যে ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতে হবে, বেসিক ক্লিয়ার থাকতে হবে গ্রামারে, ঠিক আছে? তার সমস্ত ক্লাস আমি নিয়েছি, সেগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখো, তার লাভ ওঠাও, ক্লিয়ার করো, তাহলে ফ্রেজ আর ক্লজ বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হবে না, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের একটা এটা ব্যবহারটা যে করাবো, সেটাও শর্টে আমি যতটা সম্ভব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আইডিয়া দিয়ে তোমাদের আমি বোঝাবো, যাদের ন্যূনতম ধারণা আছে তারা বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অলরেডি আমি এর ব্যাখ্যা দিয়েছি প্রচুরবার, যে রূপান্তরকরণ বাক্যের ডিরেকশন অনুসারে কোনো রকম অর্থ পরিবর্তন না করে। তো এখানে কি দিয়েছি, আই অ্যাম লেট একটা বাক্য আছে, দ্বিতীয় বাক্য আই অ্যাম সরি, আমি দুঃখিত, আমার দেরি হয়ে গেছে, আমি দুঃখিত, দুটো বাক্য। তোমাকে প্রশ্ন দিয়েছি জয়েন মানে জোড়ো, দুটো বাক্যকে যুক্ত করতে হবে ইনটু কিসে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে, ঠিক আছে? দুটো বাক্যকে, এই দুটো বাক্যকে জয়েন করতে হবে। জয়েন করে কি কি বাক্য তৈরি করতে হবে, তোমাকে তিনটে বাক্য তৈরি করতে বলেছি। একটা সিম্পল সেন্টেন্স হবে, একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, আর একটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, ঠিক আছে? তো এইভাবে এগোয়। দেখো, জয়েন যখনই বলছে, জয়েন যুক্ত করার কাজ কোন পার্সেন্টেজ করে, কনজাংশন করে। সেটা তোমাদের বলেই থাকি যে একটা ওয়ার্ড একটা বাক্যে থেকে যে রূপে কাজ করবে তাকে সেই ক্লাসে ফেলা হবে, সেই একটা নাম দেওয়া হয়। তো কোনো ওয়ার্ড যদি জোড়ার কাজ করে তখন তাকে কনজাংশন বলবো, ঠিক আছে? তো এবারে মনে রাখবে, সিম্পল সেন্টেন্স কিন্তু শুনতেই সিম্পল সেন্টেন্স, এ মোটেই সিম্পল নয়। এর জন্য অনেক কিছু জানতে হবে তোমাকে। নন ফাইনাইট ভার্বের এরিয়া ক্লিয়ার রাখতে হবে। এই নন ফাইনাইট ভার্ব এমন একটা এরিয়া, এখানেও স্টুডেন্টস, বেশ কিছু টিচার্সরাও কনফিউজ থাকে। জেরান্ড, পার্টিসিপেল, ভার্বাল নাউন, ইনফিনিটিভ, ঠিক আছে? এত বিশেষ করে পার্টিসিপেল জেরান্ড। কিন্তু আমি 100% তোমাদের বলছি, আমার উপর বিশ্বাস রাখো, তোমাদের আমি গুলে খাইয়ে দেবো একদম, যদি আমাকে ফলো করো। আমি যেরকমভাবে তোমাদের পড়াবো, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, সবই আমি ক্লাস করাবো আস্তে আস্তে। তো সিম্পল সেন্টেন্স কী জিনিস, তোমাকে যে সিম্পলটা করতে হবে। সিম্পল কি মনে রাখবে, সিম্পল ডেফিনেশনই সব কিছু। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যেখানে একটা ফাইনাইট ভাব থাকে। এই কথাটা আমি কিন্তু বলেই থাকি। ফাইনাইট ভাব মানে কি, যে ভার্ব টেন্সের গঠনে থাকে। একদম সহজ বুদ্ধি, যেটা মনে রাখবে, টেন্স ক্লিয়ার থাকতে হবে, তবে বললাম যে ভার্ব টেন্সের গঠনে থাকবে তাকে ফাইনাইট ভাব বলবে। আর এমন একটা বাক্য যেখানে একটাই ফাইনাইট ভাব থাকবে, সেটাই হয়ে গেল সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? তো এবার দেখো, জয়েনের কাজ দিয়েছে, জোড়ার কাজ। তো বলবে স্যার জয়েন করতে গেলে তো আমার কনজাংশন দরকার হয়, তাই না? তো সিম্পল সেন্টেন্সে কি দরকার? না, সিম্পল সেন্টেন্সের দরকার নেই। কেন দরকার নেই? কারণ জুড়বো যখন একটা কনজাংশন দিয়ে, এখানে দেখো দুটো বাক্য আছে, তো জুড়বো যখন এই এক একটা বাক্যে একটা করে ফাইনাইট ভার্ব থাকবে, বাক্য মানে একটা ফাইনাইট ভার্ব থাকবেই। তো এটা এগুলো একটা ক্লজ অবশ্যই। তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলতে পারো। তো এখানে ফাইনাইট ভার্ব একটা আছে, টেন্সে গঠনের ভার্ব। আর ইংরেজি বাক্যের সাধারণ গঠন শিখেছি, আগে কর্তা, তারপরে ক্রিয়া, সাবজেক্ট, তারপরে ভার্ব সাধারণত। তো সাবজেক্টের উপরে ভার্ব দেখো, অ্যাম আছে, V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে।
তারপর একটাও তাই, একই আছে বি ভার্ব, নিজে হওয়া। বি মানে কি? নিজে হওয়া। ভার্বের বেসিক ভার্ব তিনটে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব বলে থাকি। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। তো এই দুটো বাক্যকে যদি আমি কনজাংশন দ্বারা জয়েন করি তাহলে তো দুটো ফাইনাইট ভার্ব থাকছে, তাহলে তো সিম্পল সেন্টেন্স হবে না, তাই না? তাহলে সিম্পল সেন্টেন্স করতে গেলে তোমাকে কি করতে হবে? সেগুলো কমপ্লেক্স কম্পাউন্ডে হবে, ঠিক আছে? কিন্তু সিম্পল সেন্টেন্স করতে গেলে তোমার তো দুটো ফাইনাইট ভার্ব রাখলে হবে না। তখন কি করব? একটা ফাইনাইট ভার্বকে প্রয়োজন অনুসারে, প্রসঙ্গ মানে প্রশ্ন অনুসারে তোমাকে নন ফাইনাইটে পরিণত করতে হবে। নন ফাইনাইট কী কী এরিয়া যে বললাম, পার্টিসিপেল, জেরান, এই সমস্ত নানা রকম আছে। তো ওগুলোর যেটা প্রয়োজন সেই অনুসারে তোমাকে করতে হবে, অথবা যে কোনো প্রকারণে হাঁটাতে হবে, পার্টস অফ স্পিচ চেঞ্জ করে হোক, যে কোনোভাবে হোক দূর করতে হবে। সেই সিম্পল করার অনেক প্রক্রিয়া আছে, সেগুলো সবই আমি শেখাবো যখন সিম্পল সেন্টেন্সের জন্য নন ফাইনাইট ভার্বের ক্লাস নিয়ে আসবো, তখন সব ক্লিয়ার হয়ে যাবে। বা সিম্পল সেন্টেন্স করার কী কী স্টেপ আছে, কী কী রুলস আছে, সেগুলো যখন করাবো, নন ফাইনাইট ভার্ব ছাড়াও আরও কী কী পদ্ধতি আছে সব ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আগে আপাতত শর্টে দেখো এটা কী করবো। তো দেখো এখানে বাংলাটা কী হচ্ছে, আমার দেরি হয়ে গেছে, আমি দুঃখিত। তাহলে আমি এটা বাংলায় বলতে পারি, একটা বাক্য করতে হবে, যেহেতু দুটো বাক্য আছে, যে দেরি হওয়ায় আমি দুঃখিত। আমার দেরি হয়ে গেছে, হ্যাঁ আমি দুঃখিত। এটাকে বাংলায় একসাথে বলতে পারি, দেরি হওয়ায় আমি দুঃখিত। তাহলে হওয়ায় মনে রাখবে, কোনো কিছু করায়, হওয়ায় এইগুলো বোঝালে পার্টিসিপেল ব্যবহার করি বাংলায়, ঠিক আছে? পার্টিসিপেল এগুলো সাধারণত ব্যবহার হয়। তো এই পার্টিসিপেল অনেক আছে, প্রেজেন্ট পার্টিসিপেল আছে, পাস্ট পার্টিসিপেল আছে, পারফেক্ট পার্টিসিপেল আছে, অত কিছু এখনই এত কিছু বললে তোমাদের গুলিয়ে যাবে। ওই জন্য শর্টে আমি আপাতত বলছি, ভার্বের রুটের সাথে আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপেল হয়, আর ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল হয়। আর ভার্বের রুটের সাথে আইএনজি দিয়ে যে প্রেজেন্ট পার্টিসিপেল হয় সেটা বাংলা মানেটা করায় হয়, হওয়ায় হয়, বা করে, করিয়া এরকম বোঝায়, ঠিক আছে? এগুলো বিস্তারিত আমি ক্লাস যখন করাবো সব ক্লিয়ার হয়ে যাবে। আপাতত বাংলাটা যেরকম বললাম সেটা দেখো, দেরি হওয়ায়, তাহলে এইটাকে আমি নন ফাইনাইট এটা করতে পারি বিং। এটা কোথা থেকে আসছে? অ্যামটা অ্যামিজার ভার্বের রুট ফর্ম কি? বি কি না? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম না অ্যামিজার, তো বি রুট, আর রুটের সাথেই আইএনজি হয়, ওই জন্য করলাম বিং। এটা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম করলাম, ঠিক আছে? বিং। এটা জেরান্ডো হতে পারে, ভার্বের রুটের সাথে আইএনজি জেরান্ডো হয়, কিন্তু এখানে জেরান্ডের ব্যবহার এটা নয়, এটা পার্টিসিপেলের ব্যবহার, প্রেজেন্ট পার্টিসিপেল। বিং লেট মানে দেরি হওয়ায়, কমা আই অ্যাম সরি। তাহলে একটাই ফাইনাইট ভার্ব আছে কিনা আমাকে বলো, এই অ্যাম একটা ফাইনাইট ভার্ব আছে কিনা? বাক্যটা দেখো দুটো ভার্ব তো আছে, বিং একটা আছে, অ্যাম আছে, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব কিনা? এনএফবি মানে নন ফাইনাইট ভার্ব, এফবি মানে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ছিল, এটাকে নন ফাইনাইট করে নিলাম প্রয়োজন অনুসারে। সব ক্ষেত্রে যে এই বিংই করতে হবে এমন না, বিং ছাড়াও অন্য ইনক্রেডিট দিয়েও হবে, অন্য অনেক প্রসেস আছে, ঠিক আছে? এটা একটা প্রসেস। তাহলে একটা ফায়ার ভাব মানে সিম্পল সেন্টেন্স মিনিং হলো, জয়েন হয়ে গেল, ক্লিয়ার হয়েছে। আর একভাবেও দেখাচ্ছি দেখো, অথবা দিয়ে বলতে পারো, অবলিক দিয়ে আই অ্যাম সরি টু বি লেট, এটাও হবে আই অ্যাম সরি টু বি লেট। এখানেও একই করলাম, এটা বি ভার্ব ছিল, এটাকে ইনফিনিটিভে করলাম। ইনফিনিটিভের ফর্মুলা কি? টু এর পরে ভার্বের রুট ফর্ম। তো দেখো টু প্লাস ভি আর হয়েছে কিনা, টু প্লাস ভি আর, টু এর পরে ভার্বের রুট ফর্ম মানে ইনফিনিটিভের ফর্মুলা এটা। তে যুক্ত মানে সাধারণত হয় তে যুক্ত। প্লে মানে খেলা করা, টু প্লে খেলতে, ডু মানে করা, টু ডু মানে করতে। এখানে মানে টু বি, বি রুট ফর্ম টু বি মানে হতে বা হওয়ায়, এরকম মানে বোঝায়, সাধারণত তে যুক্ত হয়। এখানে মানেটা হলো আমি দুঃখিত দেরি হয়ে, মানে দেরি হওয়ায় আমি দুঃখিত, এটা মানে হওয়াই হচ্ছে, ঠিক আছে? দেরি হতে নয়, এখানে তে যুক্ত সাধারণত মানে হয়, কিন্তু এখানে মানেটা আসছে যেটা দেরি হওয়ায় আমি দুঃখিত। ক্লিয়ার হলো? এটাও নন ফাইনাইটে করলাম, একটাই ফাইনাইট ভার্ব, এটাও সিম্পল সেন্টেন্স। আরও একটা করে দিচ্ছি এইটার পরিবর্তেই, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি দেখো, এইটার পরিবর্তে আমি আরও একরকমভাবে করতে পারি, ফর বিং লেট। আই এম সরি ফর বিং লেট, এর মানে কি? এটাও দেখো, এই যে বিং ছিল, বি ভার্বের রুটের সাথে আইএনজি করলাম, ঠিক আছে? কিন্তু এটা কিসের ব্যবহার জানো? এটা পার্টিসিপেলের ব্যবহার নয়, এটা তখন জেরান্ডের ব্যবহার হয়ে গেছে। এ বলে স্যার এত কিছু বুঝছি না, এখানেও বিং ছিল, এখানেও বিং আনলেন, তো বাংলা মানেটা কী হলো? আই এম সরি ফর বিং লেট, ফর মানের জন্য, আমার দেরি হয়ে গেছে,
আমি দুঃখিত দেরি হওয়ার জন্য, বেশ ঠিকই তো বুঝলাম এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, কিন্তু স্যার এখানেও বি ব্যাপারটা কীরকম হলো, এটা পার্টিসিপেল, এটাও কি পার্টিসিপেল? না, এটা পার্টিসিপেল নয়, এটা জেরান্ড। দেরি হওয়ার জন্য, হওয়া এখানে মানে ছিল দেরি হওয়ায়। হওয়ায় হলে, এটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। হওয়ায় হলে বা হয়ে হলে, আর যদি করি দিয়ে বলি করায় বা করে বা করিয়া, এগুলো হলে পার্টিসিপেলের ব্যবহার সাধারণত আসে, ঠিক আছে? আর করা বোঝালে, হওয়া বোঝালে জেরান্ডের ব্যবহার আসে। আর যখন জেরান্ড পার্টিসিপেলের ব্যবহার শেখাবো তোমাদের, এগুলো আমি লিখিয়েও দেবো। আরও একবার শর্টে বলি, জেরান্ডে বাংলার মিনিংটা আসে করা বা হওয়া, থাকা, এরকম বোঝে, যে ভার্ব থাকবে সেটার মানে অনুসারে হবে। আর পার্টিসিপেলে, প্রেজেন্ট পার্টিসিপেলে কী হয়? করে, করা, করিয়া, এগুলো বোঝায়, ঠিক আছে? করায়, হওয়ায়, এইগুলো প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার হয়। তাহলে এখানটা মানে কি হলো, আমি দুঃখিত দেরি হওয়ার জন্য, ঠিক আছে? এখানে মানে ছিল দেরি হওয়ায়, আর এখানে হওয়া হলো দেরি হওয়ার জন্য। আর একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, জেরান্ড চেনার প্রিপোজিশন প্লাস ভার্ব রুট প্লাস আইএনজি। মনে রেখে দেবে একটা সহজ বুদ্ধি এটা, প্রিপোজিশনের পরে ভার্বের রুটের সাথে আইএনজি থাকলে বলতে পারো জেরান্ডের ব্যবহারই হয়, ঠিক আছে? প্রিপোজিশনের পরে ভার্বের রুটের সাথে আইএনজি হলে সাধারণত জেরান্ডের ব্যবহারই হয়। আর জেরান্ডের এইটুকু আপাতত শর্টে বলে দিই, হোয়াট ইজ জেরান্ড? জেরান্ডের নাউনের মতো কাজ করে, ঠিক আছে? নাউনের মতো কাজ করে। এখানে ফর প্রিপোজিশনটার অবজেক্ট হিসেবে এটা বসলো। আর অবজেক্ট মানে নাউনের ধর্ম শিখিয়েছি, তো সাবজেক্ট অবজেক্ট মানে নাউনের ধর্ম। এগুলো ক্লজে আরও ক্লিয়ার করে দেবো, নাউন ক্লজ আসবে, ঠিক আছে? অনেক বিস্তারিত ক্লাস আছে, ক্লাস, ঠিক আছে? একটা ক্লাস হবে না, অনেকগুলো ক্লাস নেবো আমি। যাই হোক, তো এখানে এটা অবজেক্ট হিসেবে বসছে, ফর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে, ঠিক আছে? ফর হোয়াট এরকম আসছে, তো বিং, হওয়া, ঠিক আছে? বললাম শর্টে বাংলায় তোমাদের করা, হওয়া, এগুলো বোঝাবে জেরান্ড। তো এইটা মনে রাখবে, লিখে নেবে এগুলো, ঠিক আছে? প্রিপোজিশনের পরে ভার্বের রুটের সাথে আইএনজি সাধারণত জেরান্ড। আর জেরান্ড মানে নাউনের ফোর্স থাকে, নাউনের মতো কাজ করে। আর পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পার্টিসিপেলে অ্যাডজেক্টিভের ফোর্স থাকে। আপাতত এইটুকু বুঝে রাখো, লিখে নাও, আমি তোমার বিস্তারিত ক্লাসে আরও বুঝবো, ঠিক আছে? বোঝা গেল কতভাবে? দেখো আমি তোমাদের সিম্পল সেন্টেন্সটা করে দিলাম, একটা পার্টিসিপেলের ব্যবহার করে, এখানে ইনফিনিটিভের ব্যবহার করে, এখানে জেরান্ডের ব্যবহার করে, ঠিক আছে? অনেক ইনস্ট্রুমেন্ট আছে, অনেক হাতিয়ার আছে, প্রয়োজন অনুসারে ব্যবহার করাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তাহলে তোমাদের বোঝাতে পারলাম তো যে সিম্পল সেন্টেন্স এইটুকু মনে রাখো, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এখানে ধরো একটা ফাইনাইট ভার্ব ছিল, এখানেও একটা ফাইনাইট ভার্ব, এটা তো নন ফাইনাইট হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে? এরপরে তোমাদের আমি কমপ্লেক্স সেন্টেন্সে আসবো। আচ্ছা, মুছে দেবো তার আগে এটা অবশ্যই লিখে নেবে তোমরা, আমি সরেও গেলাম, লিখে নিতে পারো, ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট করে নিতে পারো তোমাদের সুবিধা অনুসারে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ব্যবহার, এগুলো কিন্তু কাজে লাগাতে পারবে। এই মুখস্থ জিনিস না, কিন্তু এই প্যাটার্নটাকে ধরতে হবে। এটা যে ইম্পর্টেন্ট, পরীক্ষা এটাই আসবে আমি বলছি না, এই প্যাটার্নটাকে ধরতে হবে। এই প্যাটার্নে তোমরা অন্যান্য বাক্য জয়েন করতে পারবে, ঠিক আছে? প্যাটার্নটাকে, ধাঁচটাকে ধরার চেষ্টা করো। এটা কিন্তু মুখস্থর বিষয় না, বোঝার জিনিস, ঠিক আছে? যাতে এই টাইপের যখনই তোমরা পাবে তখন এইভাবে করতে পারো আরামসে, ঠিক আছে? তো মুছে দিচ্ছি এবারে। নেক্সট কমপ্লেক্স। দেখো কমপ্লেক্স কী জিনিস, তো ক্লজ শেখা দরকার আছে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে। তাও আমি শর্টে তোমাদের একটুখানি বলি, কমপ্লেক্সের বাংলা হচ্ছে জটিল বাক্য। জটিল কিছু না, এ খুবই সোজা জিনিস, ক্লজ শিখিয়ে দেবো, একদম সব ক্লিয়ার হয়ে যাবে। মনে রেখে দেবে দুটো ক্লজ কিছুই না, ক্লজ একটা বাক্যর মতনই কাজ করে বলতে পারো। উপবাক্য একে বাংলায় বলে বা বাক্যাংশ বলে, ঠিক আছে? মানে বাক্যের মতনই কাজ করে। বাক্যে যেমনি একটা ফাইনাইট ভার্ব থাকে, ক্লজেও একটা ফাইনাইট ভার্ব মানে টেন্সের গঠনের ভার্ব থাকবে, ঠিক আছে? এবার এই দুটো ক্লজ মানে দুটো ছোট বাক্য বলতে পারো, একটা বড় বাক্যের মধ্যে দুটো ছোট বাক্য থাকবে, দিয়ে আলটিমেটলি একটাই বাক্য হবে। এবার দুটো বাক্য বা দুটো উপবাক্য মানে দুটো ক্লজ যুক্ত করার জন্য কি দরকার? কনজাংশন দরকার। সিম্পল সেন্টেন্সে তো জয়েন করছি, কিন্তু যেহেতু একটা ফাইনাইটকে নন ফাইনাইটে পরিণত করে দিচ্ছি, আমার কোনো কনজাংশনের দরকার হচ্ছে না। আর সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন তো দরকার হয় না সাধারণত, ব্যবহার নেই সাধারণত, ঠিক আছে? মানে জয়েন করার জন্য কোনো ব্যবহারে লাগে না। এমনি ব্যবহার সিম্পল সেন্টেন্সেও মানে হোয়েন, WHOR বা অন্যান্য লিঙ্কার যেগুলো থাকে ওগুলো দিয়ে ব্যবহার আছে, কিন্তু জয়েনিংয়ের কাজে লাগে না, কারণ ওখানে তো একটাই ফাইনাইট ভার্ব থাকবে, তাই না? একটাই ক্লজ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? আর একটা ক্লজ মানে একটা ফাইনাইট ভার্ব। আর এখানে দুটো বাক্য মানে দুটো ক্লজ জয়েন হয়ে যাবে একটা কনজাংশনের দ্বারা, আলটিমেটলি একটা বাক্যই হবে, মানে একটা বাক্যের দুটো ক্লজ। ওই ক্লজ মানে ওই বাক্যই বলতে পারে, ছোট বাক্য, একটা বাক্যের ছোট দুটো বাক্য, ঠিক আছে? মনে রাখবে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট
প্রিন্সিপাল মানে প্রধান বাক্যাংশ, আর সাবঅর্ডিনেট মানে অপ্রধান বা গৌণ বাক্যাংশ। প্রিন্সিপালের আর এক নাম আছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন, এ পুরোপুরি স্বাধীন থাকে, কারোর উপর নির্ভর করে না। আর সাবঅর্ডিনেট মানে অপ্রধান, মানে বা এর আর এক নাম বলে দিই ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানেই তো বোঝা যাচ্ছে ডিপেন্ড করে থাকে, বোঝা যাচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ডিপেন্ড করে থাকে, তো এর আর এক নাম ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কি বললাম, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, সাবঅর্ডিনেট, SUBORDINAT বানানটা বলে দিলাম। হ্যাঁ, আর ডিপেন্ডেন্ট তো জানাই সোজা। তো একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ নিয়েই কিন্তু তোমাদের এই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। একটাই থাকবে, একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে কমপ্লেক্স সেন্টেন্সে বা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, প্রিন্সিপাল আর ইন্ডিপেন্ডেন্ট একই নাম বললাম, বা মেন ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ একটাই থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে, এটাই হচ্ছে এর চেনার বৈশিষ্ট্য। সাবঅর্ডিনেট ক্লজ একের অধিক হতে পারে, সেসব আমি বিস্তারিত তো করাবোই ক্লাসে, তোমরা বুঝতে পারবে। তো সেটা এবারে অ্যাপ্লাই করি। আর লিঙ্কার কী কী দরকার, এর যে লিঙ্কারগুলো দরকার এগুলো তোমাদের জানতে হবে, এগুলোকে বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কয়েকটা আমি শর্টে বলি আপাতত, এগুলো কনজাংশনের ডিটেলস যখন ক্লাস নেবো সেখানে সব কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। আপাতত জেনে রাখো সমস্ত WH ওয়ার্ডস, কী বললাম, অল WH ওয়ার্ডস সব জানো। WH হু, হুইচ, হোয়েন, হোয়ার, এগুলো যখন লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়, মানে লিঙ্ক করার কাজে ব্যবহৃত হয়, তখন তাকে কনজাংশন বলা হয়, ঠিক আছে। দ্যাট, বিকজ, ইফ, দো, এরকম কয়েকটা বললাম। শো ডট ডট দ্যাট বা শো দ্যাট, এরকম কয়েকটা বললাম। অ্যাজ, সিন্স, আরও প্রচুর আছে, আমি এগুলো লিখিয়ে দেবো, বিস্তারিত করাবো। তো এই কনজাংশনগুলোকে ব্যবহার করে দুটো ক্লজ জয়েন করে দিলেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটাই থাকবে, তার সাথে ডিপেন্ডেন্ট ক্লজ একের অধিক হতে পারে, কমপক্ষে একটা জয়েন হবে, ঠিক আছে। তো দেখো এটা কী করবো, আই এম লেট, আই এম সরি। তো বাংলাটা করি আগে। বলতে পারি যে আমি দুঃখিত কারণ আমার দেরি হয়ে গেছে, বলতে পারি আমি দুঃখিত কারণ আমার দেরি হয়ে গেছে। সেটা কী করবো, পরের বাক্যটা আগে আসতে পারে, কিন্তু এমন নয় যে যেটা থাকবে আগে সেটাই হবে, এমন কি ব্যাপার না, খালি মাঝখানে বসিয়ে দেবো এমন না। লিঙ্কার কনজাংশন বাক্যের শুরুতেও হতে পারে, মাঝখানেও হতে পারে, ঠিক আছে, বা বলতে পারো মাঝখানের একটু আগেও হতে পারে। সেরকম ব্যবহার আমি ক্লজের ক্লাসে করাবো তোমাদের, অ্যাডজেক্টিভ ক্লজে ওটার ব্যবহার আছে। তো যাই হোক, এখানে দেখো তাহলে পরের বাক্যটা আগে আসবে, আই অ্যাম সরি বিকজ। বিকজ মানে কারণ, এটা একটা কনজাংশন, শর্টে লিখলাম CONJ, ডিকশনারিতে যখন লেখা থাকে শর্টে কনজাংশন, ঠিক আছে। বিকজ আই অ্যাম লেট, এখানে কি বললাম, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি বললাম, দুটো ক্লজ থাকবে, ঠিক আছে, দুটো ক্লজ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। একটাই থাকবে ইন্ডিপেন্ডেন্ট, একের অধিক থাকলে কিন্তু আর কমপ্লেক্স সেন্টেন্স বলা হবে না, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। আর ডিপেন্ডেন্ট একের অধিক থাকতে পারে, আর একটা ক্লজে একটা ফাইনাল ভার্ব থাকবে। তো দেখো এটা একটা ক্লজ, এটা একটা ফাইনাল ভার্ব কিনা, আর এখানেও একটা ক্লজ, ঠিক আছে। আই অ্যাম লেট, এটা একটা ক্লজ, এখানেও একটা ফাইনাল ভার্ব কিনা, ঠিক আছে। এবার বলবে স্যার কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা ইন্ডিপেন্ডেন্ট, সেটাও আমি এই ক্লাসেই তোমাদের শর্টে বুঝিয়ে দিচ্ছি, ক্লজের ক্লাসে তো বলবোই। মনে রেখে দেবে কমপ্লেক্স সেন্টেন্সের এই লিঙ্কারগুলো তোমাকে জানতে হবে, সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো যেগুলো আমি বললাম, WH ওয়ার্ডস, দ্যাট, বিকজ, অ্যাজ, সিন্স, ইফ, দো, কয়েকটা বললাম ইম্পর্টেন্ট, যেগুলো খুব ব্যবহারে আছে, ঠিক আছে, লাগে আমাদের। তো এই কনজাংশনগুলো থেকে, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজে কাজে লাগছে। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বললাম না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আর এক নাম প্রিন্সিপাল ক্লজ, আর ডিপেন্ডেন্ট ক্লজের আর এক নাম সাবঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজের যে কনজাংশনগুলো কাজে লাগে এটাকেই বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এই কনজাংশন থেকে মানে লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে ডিপেন্ডেন্ট ক্লজ। চেনার উপায় বোঝা গেল। তাহলে এখানে এইটা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেটিং কনজাংশন কিনা, বিকজটা কারণ, মানে তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হয়ে গেল সাব ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, বোঝা গেল। লিঙ্কার থেকে শুরু করে যেখানে বাক্য বলিনি ক্লজটা শেষ হবে, তো ক্লজটা এখানেই শেষ হচ্ছে, শেষেই শেষ হচ্ছে বাক্যটা, ক্লিয়ার হয়েছে। তো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে মনে রাখবে যে ক্লজটার আগে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে সেই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা থেকে যেখানে ক্লজটা শেষ হচ্ছে সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এই কনজাংশনটাকে বাদ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয় না, সাবঅর্ডিনেটিং কনজাংশনকে যুক্ত করেই ওই ক্লজ, মানে যে ক্লজটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে সেটাকেই বলে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, ক্লিয়ার। আর বাকিটা কি হয়ে গেল, প্রিন্সিপাল ক্লজ কিনা, আই অ্যাম সরি, ঠিক আছে, এখানে একটা ফাইনাল ভার্ব, এটাই মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো দুটো ক্লজ, দুটো ফাইনাল ভার্ব, একটা কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হচ্ছে,
একটা ইন্ডিপেন্ডেন্ট দেখো, ক্রাইটেরিয়া দেখো কমপ্লেক্স সেন্টেন্সের, এটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, শর্টে লিখলাম প্রিন্সিপাল ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, দেন তার সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, সুতরাং কমপ্লেক্স সেন্টেন্সের ধর্ম, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্স বোঝাতে পারলাম, অবশ্যই নোট ডাউন করে নেবে। এটা আরও অনেকভাবে হবে, ঠিক আছে, এটা আরও একভাবে হবে, আমি লিখে দিচ্ছি, আই অ্যাম সরি অ্যাজ বা সিন্স আই অ্যাম লেট, অনেকভাবে হবে, অনেকভাবে শেখাবো তোমাদের। অ্যাজ আই অ্যাম লেট বা সিন্স আই অ্যাম লেট, এটা মানে হচ্ছে যেহেতু, এখানে বাংলায় যেহেতু, অ্যাজের অনেক ব্যবহার আছে, অ্যাজের অনেক মানে আছে, ঠিক আছে। তো এখানে মানে যেহেতু, কারণ সূচকই, ঠিক আছে। সিন্স মানেও এখানে যেহেতু। সিন্স আবার প্রিপোজিশন হয়, একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। সিন্স প্রিপোজিশন হয়, আর এখানে দুটো ক্লজকে লিঙ্ক করার মানে যোগ করার কাজ করছে। তো যে রূপে একটা ওয়ার্ড কাজ করবে তাকে তো সেই ক্লাসেই ফেলা হবে, সেই নাম দেওয়া হবে। তো যোগ করার কাজ করছে, ওই জন্য এই সিন্সকে এখানে কনজাংশন বলছি। আবার যেখানে প্রিপোজিশনের কাজ করবে সেখানে প্রিপোজিশন বলবো। সিন্স আবার প্রিপোজিশনও আছে, পারফেক্ট কন্টিনিউয়াসও শিখিয়েছি তোমাদের, ঠিক আছে। তো অনেক অ্যাঙ্গেলে ভাবা যায়, ঠিক আছে। তো এইভাবে তোমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবে। লাস্ট এবারে এটা লিখে নেবে, আমি মুছে দেবো, কারণ কম্পাউন্ড সেন্টেন্স করাবো, অবশ্যই নোট ডাউন করে নেবে এটা বা স্ক্রিনশট করে নেবে। লাস্ট যেটা আছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে বাংলা হচ্ছে যৌগিক বাক্য, ঘাবড়ানোর কিছু নেই। কম্পাউন্ড সেন্টেন্সে আর কিছুই না, এখানেও দুটো ক্লজ মিনিমাম যোগ হবে। দুটো ক্লজ কি, দুটো প্রিন্সিপাল ক্লজ হবে বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছিলাম একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট থাকছিল, একটাই প্রিন্সিপাল ক্লজ হবে, একের অধিক প্রিন্সিপাল ক্লজ হবে না, তাহলে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হবে না, ঠিক আছে। আর একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, সেরকমও ব্যবহার আমি পরে ক্লজের ক্লাসে করাবো আস্তে আস্তে। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ হবে, একের অধিক প্রিন্সিপাল ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ হলে তো কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, একের অধিক প্রিন্সিপাল ক্লজ হলে মিনিমাম দুটো, তখন তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পারলাম, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লজও থাকবে, ঠিক আছে, একের অধিক থাকতে পারে, এক বা একের অধিক থাকতে পারে, কিন্তু দুটো প্রিন্সিপাল ক্লজ তো হতেই হবে কম্পাউন্ড সেন্টেন্সে, যৌগিক বাক্যে, বোঝা গেল। আর একটা প্রিন্সিপাল ক্লজ হলে তাহলে তো হয়ে যাবে ওই কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। এগুলোকে কোয়ার্ডিনেট ক্লজও বলে। কোয়ার্ডিনেট কেন বলে এগুলো আমি বিস্তারিত ক্লাসের ক্লাসে করাবো, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে, এখানে হতে দুটো ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যাই বলে যুক্ত হবে, তো এখানের কনজাংশন কি স্যার আগের কনজাংশনগুলোর মতো না, এখানের কনজাংশনগুলোকে বলে কোয়ার্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন, আগেরটা ছিল সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো কি কয়েকটা আমি শর্টে মুখে বলে দিই, অনেক আছে, এগুলো ডিটেলস ক্লাস আমি নেবো কনজাংশনের উপরে যখন নেবো, ঠিক আছে। অ্যান্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, ঠিক আছে, নেদার নরও উচ্চারণ হয়। তারপরে সো, দেয়ার ফোর, ইয়েট, এই সমস্ত আছে, ঠিক আছে, প্রচুর আছে, আরও আছে। তো এই কনজাংশনগুলো ইম্পর্টেন্ট কয়েকটা বলে দিলাম, এইগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। অ্যান্ড, বাট, অর, ঠিক আছে, আদারওয়াইজও আছে, সো, এইগুলো মনে রাখলেই হবে। তো যাই হোক, আমার এখানে দরকার, এটা কারণ সূচক ছিল, তো কারণ ফল সূচক যদি হয়, কোনো কারণের ফলে যদি কিছু হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন সো আরামসে ব্যবহার করতে পারো। দেয়ারফরও আছে, আপাতত সো মনে রাখো, সো মানে তাই জন্য, এসো সো তাই জন্য, ঠিক আছে, সেটা ব্যবহার করবো। তো কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে অ্যাপ্লাই করতে হবে, আর দুটো প্রিন্সিপাল ক্লজ হবে, ঠিক আছে। তো চলো এবার করি এটা। দেখো বাংলায় কি বলবো, যে আমার দেরি হয়ে গেছে তাই জন্য আমি দুঃখিত, ঠিক আছে, তাই জন্য আমি যে সো বললাম মানে তাই জন্য, বলি কি আই অ্যাম লেট, একটা ফাইনাল ভাব হয়ে গেল, ঠিক আছে, ফাইনাল ভাব। সো আই অ্যাম সরি, একটা কমা দিতে হয়, ঠিক আছে। কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে, এটা কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে সাধারণত পাংচুয়েশন কমাটা দিতে হয়, ঠিক আছে, যদি চিহ্ন। পাংচুয়েশনের উপরেও আমি পরে ক্লাস নেবো ডিটেলসে, সময় নেবে, একটু ওয়েট করতে হবে। তো আমার দেরি হয়ে গেছে তাই জন্য আমি দুঃখিত, তাহলে এখানে দুটো ক্লাস জয়েন হলো কনজাংশন দ্বারা। এবারে তোমাদের দেখো, আগেরটাতে তোমরা আইডেন্টিফাই করছিলে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ছিল, সাবঅর্ডিনেট ক্লজটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ছিল, আগেরটা দেখালাম বিকজকে নিয়েছিল। কিন্তু এখানে তোমাকে জিজ্ঞেস করি যে দুটো ক্লজ কী কী, বললাম যে কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য কী নিয়ে হয়,
মিনিমাম কমপক্ষে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ কি, এই একটা প্রিন্সিপাল ক্লজ আর এই একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। এই কনজাংশনটা কিন্তু আলাদা, এ কিন্তু মানে কোয়াড্রেটিক কনজাংশন এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করছে। আগেরটাতে যেটা হচ্ছিল যে তোমাদের বলেছিলাম যে লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হবে সেটাই হবে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে তো আর সাবঅর্ডিনেট ক্লজ নেই, কারণ এখানে কোয়াড্রেটিং কনজাংশন বলেছে, এ তো আর সাবঅর্ডিনেটিং কনজাংশন নয়। বোঝাতে পারছি কি না? ঠিক আছে, তাহলে কোয়াড্রেটিং কনজাংশনগুলো তোমাকে জানতে হবে কি কি, এগুলো আমি পরে লিখিয়ে দেবো, ঠিক আছে, ক্লজের ক্লাসে লিখিয়ে দেবো, বা কনজাংশনের যখন ক্লাস নেবো তখন তো ডিটেলসে লেখাবো, আর ক্লজের ক্লাসে ইম্পর্টেন্ট কটা আমি লিখিয়ে দেবো, তখন নোট ডাউন করে নেবে। এখন মুখে বলে দিয়েছি, তোমরা অবশ্যই আর একবার শুনে লিখেও নিতে পারো, ইম্পর্টেন্ট কটা বলে দিয়েছি। ওই শো কোয়াড্রেটিং কনজাংশন কী করবে, এই তো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করবে, তাই না? তখন তো আর লিঙ্কার থেকে শুরু করে বলবো না যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ তো এটা কোয়াড্রেটিক কনজাংশন, এই তো দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করছে। বোঝা গেল? এখানে কোনো প্রশ্নই নেই, একে নিয়ে কিন্তু এটা বলবো না যে এটা হলো আর একটা ক্লজ। বোঝা গেল? এখানে জাস্ট দুটো ক্লজ, এটা একটা ক্লজ, কারণ এখানে একটা ফাইন্ড ভাব আছে, দেখো, ঠিক আছে, ফাইন্ড ভাব আছে, এখানেও একটা ফাইন্ড ভাব আছে, তার মানে এটা ক্লজ। তাহলে ক্লজ কি জিনিস, এও বাক্যের মতনই কাজ করে, ঠিক আছে, এও বাক্যের মতনই কাজ করে পুরোপুরি। ছোট বাক্য বা উপবাক্য বলতে পারো। একটা বাক্য, দেখো পুরোটা তো আলটিমেটলি একটাই বাক্য হলো, একটা বাক্য হলো। একটা বাক্য মনে রাখবে, একটা বড় যখন বাক্য করা হয় সেখানে একটা ফাইনাইট ভাব নাও থাকতে পারে। যদি একটা ফাইনাইট ভাব থাকে সেটা হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। আর একের অধিক যদি ফাইনাইট ভাব থাকে তাহলে আরও ক্লজ, সে প্রিন্সিপাল ক্লজ আরও প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে, বা প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। যদি প্রিন্সিপাল সাবঅর্ডিনেট থাকে, একটা প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি দুটো প্রিন্সিপাল থাকে তার সাথে আরও সাবঅর্ডিনেট যুক্ত হতে পারে, তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। বুঝতে পারলাম? প্রিন্সিপাল প্রিন্সিপাল কম্পাউন্ড, প্রিন্সিপাল সাবঅর্ডিনেট কি বলো, কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার হচ্ছে কি না? ঠিক আছে, একটা বাক্যের মধ্যে যতগুলো ফাইনাইট ভাব ততগুলো ক্লজ। কি বললাম? একটা ক্লজে একটাই ফাইনাইট ভাব থাকে, যত ফাইনাইট ভাব থাকবে ততগুলো ক্লজ হবে। তো এটা একটা বাক্য, এখানে এই একটা ফাইনাইট ভাব, এই একটা ফাইনাইট ভাব। ফাইনাইট ভাব মনে রাখবে কিন্তু, ভার্ব নয়। এইগুলো নিয়ে বলেছিলাম আমি, অনেক কনফিউশন, অনেক সবাই বেশিরভাগ টিচাররা বলে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। আরে ভার্ব তো ফাইনাইট ভার্ব নাও হতে পারে, নন ফাইনাইট ভার্বও হতে পারে। সেগুলো আমি ক্লাসে দেখাবো, উদাহরণ দেখি যে কেন এটা বলা ঠিক নয়। ফাইনাইট ভার্ব মনে রাখবে, একটা ফাইনাইট ভার্ব একটা ক্লজ। তো এখানে এই বাক্যটাতে দেখতে পাচ্ছি এটা একটা ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ভার্ব, তার মানে দুটো ক্লজ, 100% দুটো ক্লজ। আরও অধিক ফাইনাইট ভার্ব থাকলে আরও অধিক ক্লজ। তাহলে ক্লজ কি, একটা বাক্যের ছোট অংশ বলতে পারো, ছোট ইউনিট বলতে পারো, যেটাও একটা বাক্যের মতনই কাজ করে। কারণ ফাইনাইট ভার্ব যেটা থাকবে সেটা তো বাক্যের মতনই কাজ করবে। বুঝতে পারছি? ঠিক আছে, এইটা বলে দিই লাস্ট, যে বাক্য মানেই সেখানে ক্লজ আছে, ঠিক আছে, বাক্য মানেই সেখানে ক্লজ আছে। সে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট যাই হোক, ক্লজ আছেই বাক্য মানে। যদি একটা ফাইনাইট ভার্ব থাকে সেটা অবশ্যই কী হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমনি সিম্পল সেন্টেন্সটাই করেছিলাম, মনে করে দেখো, সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব ছিল কি না, ওটাই তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর কমপ্লেক্স সেন্টেন্সটা মনে করে দেখো, ইন্ডিপেন্ডেন্টের সাথে কী ছিল, ডিপেন্ডেন্ট ছিল। তখন কি হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে। মানে দুটো ফাইনাইট ভার্ব চলে এলো। সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব ছিল মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা ফাইনাইট ভার্ব যদি কোনো বাক্যে থাকে সে একটাই ক্লজ হবে, আর একটা ক্লজ মানে সেটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কখনোই হবে না, কারণ ও তো অন্যের উপর নির্ভর করে থাকে। প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারোর উপর নির্ভর করে না, ও স্বাধীন, ঠিক আছে, ও স্বাধীনভাবে বসতে পারে বাক্যে। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীনভাবে বসতে পারে না, ইন্ডিপেন্ডেন্টের উপরে নির্ভর করে থাকে, স্বাধীন বাক্যাংশের উপরে, ঠিক আছে। তো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট হলে কমপ্লেক্স, আর ইন্ডিপেন্ডেন্ট দুটো ক্লজ থাকলে কম্পাউন্ড। এই তো, আর কি আছে বলো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্বন্ধে ধারণা ক্লিয়ার হচ্ছে কি না? আরও ক্লিয়ার হবে, আরও ক্লিয়ার হবে। এ তো সবে শুরু, এখনো ক্লজের আমি ডিটেলস ক্লাস করাইনি, এখনো নন ফাইনাইট ক্লাস করাইনি। তোমাদের সহজ বুদ্ধিতে আমি এগুলো সব শেখাচ্ছি, ব্যবহারের মাধ্যমে, একটা বাক্য একদম ডাইরেক্ট ব্যবহারের মাধ্যমে কীভাবে অ্যাপ্রোচ করবো সেইভাবে তোমাদের একদম করাতে শিখিয়ে এরকম অনেক কিছুই দেবো, ঠিক আছে। ডিটেলস ক্লাস তো থিওরির হবেই। তো কী বলছিলাম, যে সেন্টেন্স মানেই সেখানে ক্লজ থাকবেই, মিনিমাম একটা হলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একের অধিক হলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে, বা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট হতে পারে, সেটা দেখতে হবে। কনজাংশনটার উপর ডিপেন্ড করবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হলে তখন প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হলে কী হয়ে যাবে, তখন সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স।
আর যদি কোয়াড্রেটিং কনজাংশন যুক্ত হয় তখন কম্পাউন্ড সেন্টেন্স। এই জন্য কী কী কনজাংশন এগুলো আইডেন্টিফাই করতে হবে, কোনটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোনটা কোয়াড্রেটিং কনজাংশন, এগুলো সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি বলে তো দিলাম, তোমরা লিখে নিতে পারো। ইম্পর্টেন্ট কটা বলেছি, আরও আমি ক্লজের চ্যাপ্টারের সব লিখিয়েও দেবো। ঠিক আছে, আর এটা মনে রাখবে তাহলে সেন্টেন্স মানেই সেখানে ক্লজ আছে, ক্লজ মানেই কিন্তু সেটা সেন্টেন্স হবে এমনটি নয়। কারণ ডিপেন্ডেন্ট ক্লজ যদি হয় সে তাকে সেন্টেন্স বলা যাবে না, কারণ সে তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল, সে স্বাধীনভাবে বসতে পারবে না, তাহলে ওকে কীভাবে সেন্টেন্স বলবো? তাহলে ক্লজ মানেই সেটা সেন্টেন্স নয়, কিন্তু সেন্টেন্স মানেই কিন্তু ক্লজ আছে। ক্লজ মানেই সেটা সেন্টেন্স হবে এমন নয়। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলে সেটা অবশ্যই সেন্টেন্স সে কাজ করবে, শুধু ডিপেন্ডেন্ট ক্লজ সেন্টেন্স বলা যাবে না। ঠিক আছে, কারণ তো একটা বাক্যের মধ্যে তো ডিপেন্ডেন্ট থাকতেই পারে না, তখন যেখানে কমপ্লেক্স সেন্টেন্স থাকবে সেখানে তো ডিপেন্ডেন্ট থাকবেই। তো ওই ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু সেন্টেন্স বলা যাবে না, কিন্তু সমস্ত সেন্টেন্সকে ক্লজ বলতে পারবো, কারণ সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবেই, তার সাথে ডিপেন্ডেন্টও থাকতে পারে, থাকলে কমপ্লেক্স, আর যদি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে কম্পাউন্ড। কি আছে এতে বলো? ক্লিয়ার হচ্ছে? তো এটা লিখে নেবে। সো এটা আমি একটাভাবে দেখালাম, আরও অনেকভাবে করা যাবে। ঠিক আছে, এটা নোট ডাউন করে নেবে অবশ্যই। ভ্যারাইটি ব্যবহার আছে, এখানে দেয়ারফরও করতে পারো, দেয়ারফরও করা যাবে। ঠিক আছে, এর আগে কমা দেবে অবশ্যই, দেয়ারফর মানে হোক তার ফলে, এর ফলে। ঠিক আছে, অনেক কিছু ব্যবহার আছে। তো এটা মনে রাখবে, কারণ ফলসূচক যখন বোঝাবে কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ বা অ্যাজ বা সিন্স, সাধারণত বিকজটাই ব্যবহার হয়, অ্যাজও ব্যবহার করতে পারো, ওটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা যেন মাথায় থাকে, বিকজ, অ্যাজ, সিন্স, কারণ সূচক বোঝালে। ফলসূচক আবার কমপ্লেক্স সেন্টেন্সে আলাদা, সো ডট ডট দ্যাট আছে, আরও আছে। ঠিক আছে, সেগুলো করাবো তোমাদের সবই আস্তে আস্তে ক্লজের ডিটেলসে, অ্যাডভার্ব ক্লজে করাবো। আর ওই কারণ যদি বোঝায় কম্পাউন্ড সেন্টেন্স করার সময় এই সো বা দেয়ারফর আরামসে ব্যবহার করতে পারো, যে আমার দেরি হয়ে গেছে তার ফলে আমি দুঃখিত, একই তো মিনিং এলো। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেলে যৌগিক বাক্য যেটা হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে জয়েনিং সম্বন্ধে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে কীভাবে জয়েন করবে, ক্লজের হেল্প নিয়ে, মানে ক্লজের সম্বন্ধে ধারণা ঠিক থাকা দরকার বললাম, সেগুলো সম্বন্ধে তোমাদের ধারণা আমি অনেকটা ক্লিয়ার করে দিলাম আজকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এনজয় করেছো। তো আজকে এই পর্যন্ত এলো, নেক্সট ডে আবার দেখা হবে।